কেন এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিলে না? বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর গত 2 মাসে 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন একথা জানিয়েছেন। তুষার ভাই, আমরা শুনছিলাম সাদিক কায়েমের কাছ থেকে যে আসলে 2 মাসে খুব একটা অর্জন নেই, আবার উল্টো দিকে শুনছিলাম যে অভাবনীয় অবিস্মরণীয় অর্জন। 60 মানে 60 অবিস্মরণীয় অর্জন, যেটা মাহাদির ওই পুরো বক্তব্যটা আমি শুনি নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে 7টার যদি লিস্ট আপনার কাছে থাকে, যদি আপনি বলতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম যে কোনটা কোনটা রিয়েলি অর্জন আর কোনটা কোনটা না। তো একটা বিষয় তো সরকার নিশ্চয়ই অর্জন করতে পেরেছেন, সেটা হচ্ছে সরকার মানুষের মনে আস্থা জাগাতে পেরেছেন যে সরকারের প্রধানমন্ত্রীর মধ্যে একটা চেষ্টা আছে, যে চেষ্টাটা সাধারণ মানুষের সঙ্গে তাদের কাছাকাছি গিয়ে তাদের সমস্যা সমাধান করার একটা চেষ্টা। আরেকটা চেষ্টা হচ্ছে তরুণদেরকে এম্পাওয়ার করার একটা চেষ্টা। আপনি যদি মাহাদির কথাই চিন্তা করেন, এটা তো এক ধরনের সফলতা যে কোনো লোক কথা না বলে উনি একজনকে নিযুক্ত করেছেন এবং তার কাছ থেকে আপনি অফিসিয়াল ভার্সন পাবেন। এটা আমাদের অনেকের পরামর্শ ছিল যেটা করা উচিত, তাহলে ভুল হোক ঠিক হোক একজনের কাছ থেকে আপনি ব্যাখ্যা নিতে পারবেন। 10-12 জন কথা বললে কারোটাই সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট হয় না। সেরকম কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে। একটু আগে অমিতের কথা বললেন, আমাদের মোহিত আছে, এছাড়াও একই বয়সে আরো কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন যারা একেবারেই তরুণ, প্রথম সংসদে গিয়েছেন এবং দায়িত্ব পেয়েছেন। তো এগুলি কিন্তু এক ধরনের সফলতা। আর বাকি সফলতার মধ্যে অনেকগুলো অধ্যাদেশ তারা পাশ করাতে পেরেছেন সংসদে, সেটা একটা সফলতা হতে পারে। বাকি কি সফলতা আমি জানি না। সফলতা ব্যর্থতার হিসাবে আসলে 2 মাসের মধ্যে যাওয়াটাই আমি মনে করি। বরং আমাদের এখন চেষ্টা করা উচিত সরকারকে মনিটর করা এবং অন্তত 6 মাস তাদেরকে সময় দেওয়া, যেটা ডক্টর ইউনূসকে আমরা দিয়েছিলাম, এবং তারপরে 6 মাস পরে সরকারকে ভালো মতো মানে বাছবিচার করা। যে আমি উল্লেখ করতে চাই, সাদিক খান যদি বলছিলেন যে আসলে বর্তমান সরকার 18 ক ধারা যুক্ত করে সেই চিহ্নিত অর্থ আত্মসাৎকারীদের হাতেই আবার ব্যাংকের মালিকানা চলে গেছে। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে সরকার যে আইনটা করেছেন, সে আইনটার মধ্যে 7.5% খেলাপি ঋণ পরিশোধ করে ঋণ খেলাপিরা যদি ডিরেক্টর হন, তারা আবার ব্যাংকের মালিক হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এসআলম কি ঋণ খেলাপি? এসআলম ঋণ খেলাপি না। যারা ব্যাংক লুট করেছে তারা অধিকাংশই অতি সামান্য টাকার ঋণ খেলাপি। ফলে 7.5% যদি তারা ফেরত দেন, তারা দিয়ে দিতে পারবেন, কারণ তাদের নিজেদের নামে তো তারা এই লুটপাটগুলি করেন নাই। আয়া বুয়া, দারোয়ান, ড্রাইভার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অচেনা ব্যক্তি, এরা কোম্পানি বানিয়েছে আর লোন নিয়েছে, এবং সেরকম লোন নেওয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে ভুয়া লোনগুলি ইস্যু করা হয়েছিল, এই ভুয়া লোনগুলি ইস্যু করার পিছনে সবচেয়ে বড় দায় ছিল বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা তো জানতেন যে ঋণ ইস্যু করা হচ্ছে কিন্তু কোল্যাটারাল নাই, অর্থাৎ মর্টগেজ নাই ঠিক মতো, এই ঋণগুলি রিয়েলি সিকিউরড না, এই ঋণগুলি ভুয়া কোম্পানির নামে না হচ্ছে, যে কোম্পানির বয়স 9 মাসও হয় নাই সেই কোম্পানি শত কোটি টাকা লোন পেয়েছে। তাহলে এই যে ম্যাল প্র্যাকটিসটা হয়েছে, সেই ম্যাল প্র্যাকটিসের শাস্তি কোথায়, এইটা কিন্তু এই সরকারকে বলতে হবে। যারা লুটপাট করলেন তাদের সাজা কোথায়, এইটা বলতে হবে। কারণ লুটপাট যে আওয়ামী লীগ করেছে, এরা তো কারো মাধ্যমে করেছে, এবং যাদের মাধ্যমে করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লুটেরা একজনের নাম একটু আগে উচ্চারিত হয়েছে। এছাড়াও তাদের একটা লুটেরা দল ছিল, এই লুটেরা দল মোটামুটি লম্বা, মানে এদেরকে নিয়ে একটা বই বের করা যাবে যে শ্রেষ্ঠ লুটেরা, মধ্য লুটেরা, নিম্ন লুটেরা, ব্যাংক লুটেরা, প্রতিষ্ঠান লুটেরা, চেতনা লুটেরা, মানে হেনোর জায়গা নাই যেখানে তারা লুটপাট করেন। হ্যাঁ, এটা একটা চমৎকার, আমি এদেরকে নাম দিয়েছি লুটিয়েন্স। হ্যাঁ, এবং ওই যুগটাকে আমি নাম দিয়েছিলাম চৌর্য যুগ, এবং আমি বলতাম যে এটা আইয়ামে চুরালিয়াত। তো এই যে এখন দেখেন এইখানে ঘাপলাটা কোথায়, আমি একটু ব্যাখ্যা করি। তাহলে ব্যাংকের পরিচালক হতে পারবে না ঋণ খেলাপিরা, অতএব ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করে ব্যাংকের পরিচালক হইতে আসবে। কিন্তু প্রবলেমটা হইল, ডিরেক্টররা তো নিজের ব্যাংক থেকে লোন নেয়, নিয়েছে অন্য ব্যাংক থেকে। তাহলে ওরা যখন যদিবার লোন শোধ করে, তাহলে অন্যের ব্যাংকের লোন শোধ করবে, কিন্তু নিজের ব্যাংকের টাকা যে লুট করেছে সেই লুটের টাকা ফেরত দিবে কে? তাহলে অন্য ব্যাংকের পরিচালক যদি এই ব্যাংকের লুট করে থাকে, তাহলে ওইটারও 7.5% ফেরত দিবে। তাহলে ধরে নিলাম যে লুট করা টাকা 7.5% ফেরত আসবে, কিন্তু বাকি 92.5% কে ফেরত দিবে?
এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এরা ফেরত দিয়ে ব্যাংকেরই মালিক হইতে হবে কেন? এরা যে অন্যায়ভাবে ঋণ খেলাপি করেছিল এবং এরা যে অন্যায়ভাবে লুটপাট করেছিল, এটা তো প্রমাণিত। যে লুটপাট করেছে সে এসে আবার ব্যাংকেরই মালিকানায় ফিরতে হবে কেন তার? এটা একটা বড় প্রশ্ন। যেখানে প্রমাণিত লুটেরা এরা কেন আবার ফিরে এসে আবার টাকার জায়গায় টাকার গদিতে বসবে? মানে যাদের ব্যবসা টাকা নিয়ে, সেই ব্যবসায় তারা বসবে কেন? এদেরকে তো চিরতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় ফেরত যাওয়া থেকে বাতিল করা দরকার। এরা জীবনে কোনোদিন যেন আর কোনো আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসা করতে না পারে, এটা বন্ধ করা দরকার। আপনি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? কারণ আওয়ামী লীগ একটা খারাপ দল, তারা মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা এই অন্যায় করেছে, সেই অন্যায় করেছে, তাদের একটা অন্যায়ের বড় তালিকা আছে, তাই না? তো একটা দলের সকলে কিন্তু চুরি করে নাই, বা সকলে কিন্তু এই অন্যায়টা করে নাই, কিন্তু তাও তো নিষিদ্ধ। আর সেখানে এই ব্যক্তিরা কিন্তু চুরি করেছে, এটা প্রমাণিত। তাহলে এরা কি করে আবার একই জায়গায় ফিরতে পারে? এদেরকে ফিরতে দেওয়া উচিত না। এটা হচ্ছে নৈতিক একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে, এই যে ওনারা যে ফেরত দিবেন, ফেরত দিলেই কি ওনারা ফিরতে পারবেন? ওনাদের নিজেদের নামে কিন্তু সেই অর্থে খেলাপি ঋণ নাই। ওনারা তো ওনাদের ড্রাইভার দারোয়ানের নামে ঋণ খেলাপ করেছেন। এই ড্রাইভার দারোয়ানের ঋণগুলো কে শোধ করবে? আমার পরিষ্কার মনে আছে যে একটা নিউজ হয়েছিল, যেখানে এসএলএম সাহেবের বুয়া না কি যেন কাজের মহিলা, তার নামেও লোন আছে। সে কোথায় এখন? তার লোনটার কি হবে? তার লোনের 7.5% কে শোধ করবে? সেও তো ঋণ খেলাপি। এবং শুধু তাই না, চট্টগ্রামের একদল ব্যবসায়ী, খাতুনগঞ্জ এবং অন্যান্য জায়গায়, রিয়াজউদ্দিন বাজারের একদল ব্যবসায়ী ইচ্ছা মতো তখন ব্যাংক লুট করেছেন। এটা তো গেল। তারপরে হলো পটিয়াবাসী বিনা ইন্টারভিউতে, ফারুকি যেমন বিনা ইন্টারভিউতে চাকরি দিয়ে দিয়েছে জুলাই জাদুঘরে, ওরকম পটিয়াবাসী ইসলামী ব্যাংকে ঢুকলে চাকরি পেত। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ইসলামী ব্যাংকটাকে উনি কিনেছিলেন নিয়ম অনুযায়ী, যেভাবে শেয়ার ট্রান্সফার করা দরকার সেইভাবে উনি মালিক হয়েছিলেন। অন্যায় কিন্তু। আচ্ছা, এখন আপনি আমার কাছে ফিরতে যাচ্ছেন তো, লোকে আমাকে ভুল বুঝে, লোকে মনে করে কি জানেন, আমি কোনো দলের পক্ষে কথা বলি। আমি কোনোদিন দলের পক্ষে কথা বলি না। আমার সংগ্রাম চোরের বিরুদ্ধে সংগ্রাম। জীবনে আমি একটা কাজ করি নাই, ঠিক আছে? হয়তো আমি অনেক ভুল করেছি, আমি আবার কিন্তু এই যে চোর বাটপার পালনের যে রাজনীতি, এই রাজনীতি কোনোভাবে কোনো দলকে সেভ করতে পারবে না। ডাকসুর ভিপি সাদিক কায়েম, আমি এই পর্যায়ে সাদিক কায়েমের কাছে আসতে চাই। কোন বিষয় নিয়ে আসলে কথা বলবো? আপনি বলেছেন যে শরীফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার না হলে ও এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেব এই হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত। আপনি আরো লিখেছেন, বিপ্লবের শর্ত কি আমরা পূরণ করতে পারছি? আমরা কি শহীদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের অভিষ্ট ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, শহীদদের বিচার নিশ্চিত, সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিভাজনের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে আপনি বলেছেন যে রাষ্ট্রের একটি অংশ জড়িত যদি এটির সঙ্গে কোনো হত্যার বিচার না হয়, যদি অপরাধীরা ধরা না পড়ে। কেন আপনার কাছে মনে হয় যে রাষ্ট্রের একটি অংশ এটার সঙ্গে জড়িত? শহীদ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা। ওসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি আছে। ওসমান হাদি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, আমিও একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। এবং ওসমান হাদি যখন ইনকিলাব মঞ্চ গঠন করে, ইনকিলাব মঞ্চ গঠনের পরে যতগুলো কর্মসূচি হয়েছে, সকল কর্মসূচিগুলো আমরা একসাথে আলাপ করতাম। এবং আমরা যখন নির্বাচন করছিলাম আমাদের জোটের নাম কি হবে, সেই জোটের নামটাও কিন্তু ওসমান হাদি আমাদেরকে সাজেস্ট করেছিল। এবং পুরো সময় জুড়ে আমাদের একজন মেন্টরের মতো ছিল, বড় ভাইয়ের মতো। তো ওসমান হাদিকে আমরা দেখেছি কিভাবে তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কিভাবে তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, কিভাবে তিনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, যে কোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো ওসমান হাদিকে যখন গুলি করা হলো, গুলি পরবর্তীতে আমরা দেখতে পেলাম গুলির পরে মুহূর্তের মধ্যেই যে শুটাররা, তারা দেশের মধ্যে আইন আছে, দেশের মধ্যে এখানে আমাদের এখানে পুলিশ আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই সকল কিছু ফাঁকি দিয়ে ভারতে চলে গেল। তো এটা তো অবশ্যই এখানে রাষ্ট্র, এটা বোঝাই যাচ্ছে, এটা একটা শিশু বুঝতে পারে। এরকম একজন খুনি প্রকাশ্যে ঢাকার একদম মূল জায়গায় এইখানে হত্যা করে একজনকে শুট করার পরে এরপরে সে সেফলি পার্শ্ববর্তী একটা দেশে চলে যাবে। তো অবশ্যই এখানে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। তারা সবসময় মনে করেছিল ওসমান হাদি তাদের জন্য থ্রেট। ওসমান হাদি সকল অন্যায়, অসত্য, সকল ধরনের সিন্ডিকেট, এই সকল কথা সে জনগণের ভাষায় সে বলতে পারে। এবং যে মানুষের অব্যক্ত কথাগুলো আছে, সে অব্যক্ত কথাগুলো খুব চমৎকারভাবে সে সবার কাছে হাজির করতে পারে। সুতরাং এই ওসমান হাদির সে কথাকে থামানোর জন্য তারা ওসমান হাদির মাথায় আঘাত করেছে।
তো পরবর্তীতে আমরা ওসমান হাদি হত্যার জন্য অনেক আন্দোলন করেছি। আমরা সরকারের ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিল তাদের সবার সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে তারা সবাই আশ্বাস দিয়েছে। তারা তাদের ব্যর্থতার গল্প আমাদেরকে শুনিয়েছে। তারা আমাদেরকে বলেছে তাদের হাতে এখন কিছু করার নেই। তাহলে একটা রাষ্ট্র কিভাবে এত ফেইলড হইতে পারে? তাহলে আপনাকে তো কালকে হত্যা করে ফেলবে, এরপরে আপনাকে হত্যা করে পর খুনি সে দেশ থেকে পালাবে। তাহলে এটার জবাবদিহি আপনি কার কাছে করবেন? রাষ্ট্রই তো এটা করবে। এখানে দেখে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সেটাই তো তারা করবে। তো আলটিমেটলি এখন আসলে সেই অবস্থা কি, তার বিচারের অগ্রগতি বা আপনাদের সেই চাপটা কতটুকু আছে? আমরা তো বিচারের জন্য তখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা বারবার গিয়েছি, আন্দোলন করেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং বর্তমানে আমরা নতুন সরকার আসার পরে দেখতে পাচ্ছি ওসমান হাদি হত্যার যারা শোটার তারা ভারতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত দেশে নিয়ে আসার জন্য যে অগ্রগতি, সেই কার্যকর অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকারও হাদির হত্যার বিচারের ব্যাপারে তত বেশি সিরিয়াস না। এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার ছিল। বাংলাদেশের সকল মানুষের মূল দাবি হচ্ছে এখন ওসমান হাদি হত্যার বিচার। এবং ওসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে সেই বক্তব্যের মধ্যে সে বলেছেন, আমাকে যদি কখনো হত্যা করা হয়, আমার হত্যার যেন বিচারটা হয়। তো এই হত্যার বিচার না হলে বাংলাদেশে আবার এই বিচারহীনতার সংস্কৃতির দিকে আমরা প্রবেশ করতেছি। অলরেডি আমরা প্রবেশ করে গেছি, সেই কালচারের দিকে আমরা যাচ্ছি। তো হাদি হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। এবং একই সাথে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এখন সরকারের সমালোচনা করার কারণে অ্যারেস্ট করা হচ্ছে। যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট একটা বিস্ফোরা, সেটাকে আবার আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে এটাকে জলজান্ত করা হচ্ছে। আমরা গত পরশু আমরা দেখতে পেয়েছি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তাকে সরকারের সমালোচনা করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে তাকে কোর্টে তুলে এরপরে এখন কারাগারে পাঠানো হয়েছে। এবং গত 22 দিনে মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। তো এইটা তো ফেসিবাদী কাঠামোর মতো হয়ে গেল যে আপনি সরকারের সমালোচনা যারা করবে, আমি তো মনে করি সরকার তাদেরকে পুরস্কৃত করা দরকার, সরকারকে হচ্ছে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। তো এটার জন্য কেউ যদি সমালোচনা করে, তাকে অ্যারেস্ট করা, তাকে ভয়ভীতি দেখানো, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এটা খুবই অপ্রত্যাশিত আচরণ। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। আবার তুষার ভাই, আজকে এনসিপি নেতা এবং সংসদীয় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে। তিনি বলেছেন আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারবো না। আজকে রূপায়ণ টাওয়ারের যে সংবাদ সম্মেলন ছিল, জরুরি সংবাদ সম্মেলন, সেখানে তিনি বক্তব্য আমি দিয়েছেন। ওনার এই বক্তব্যের সাথে একমত না। আওয়ামী লীগ সরকারের জায়গায় নতুন সরকার স্থাপিত হয় না। আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের অনেক পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, মেন্টাল পার্থক্য রয়েছে, আদর্শগত পার্থক্য রয়েছে, অনেক জায়গাতে পার্থক্য আছে। তবে আমি বরং ওনার একটা বক্তব্য আমি দেখেছি, এটা সত্য কিনা আমি জানি না। উনি বলেছেন যে খারাপ কাজে অংশ না নিয়ে থাকলে ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগ দেওয়া যাবে। তো ওনারা নিজেরাই তো ওনাদের দলটাকে ছাত্রলীগ বানাতে চাচ্ছেন, আওয়ামী লীগের বদলে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন, আওয়ামী লীগ করা লোকজন দিয়ে তাদের দলটাকে বড় করতে চাচ্ছেন। খারাপ কিছু না করলে তো হ্যাঁ, তো তাহলে অসুবিধা কি? তো খারাপ কিছু না করলে আওয়ামী লীগের ভালো ভালো যেসব কাজগুলো ছিল সেগুলো যদি এই সরকার করে, আওয়ামী লীগ তো সব খারাপ কাজ করে নাই, তাই না? তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না। ওনার নিজের দল উনি আওয়ামী লীগ নিতে রাজি আছে, আবার এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখে। আমি আসলে এগুলো বুঝি না, আমার খুবই অসুবিধা হয়। আমি সোজাসুজি যুক্তি বোঝার লোক আর কি। আমি বুঝতে পারি না যে ধরেন এখন যদি আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেয়, তাইলে হবে হচ্ছে দোসরদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন যদি এনসিপিতে যোগ দেয়, তাহলে তারা কি হইলো, মানে দুধ দিয়ে গোসল করে প্রায়শ্চিত্ত করে চলে আসলো। ব্যাপারটা কি এরকম? মানে এস আলমের ব্যাংকে ধরেন যদি এনসিপির লোক চাকরি পায়, তাহলে চাকরি মেধার বিনিময় হয়েছে। আর ধরেন অন্য কেউ চাকরি পেলে তাহলে কোটার ভিত্তিতে হয়েছে। ব্যাপারটা তো এরকম না। যদি একটা জিনিসকে স্থাপিত করতে হয়, তাহলে একদম সরল সোজাভাবে স্থাপিত করতে হবে। আর না করতে চাইলে তাইলে রিকনসিলিয়েশন করতে হবে। মাঝে মাঝে কোনো জায়গা নাই এইখানে, এই জন্য যে দলটা তো নিষিদ্ধ। তো ঠিক আছে, আপনি কিছু লোকে বললেন এই খবরদার ফুটবল খেলতে পারবে না, তোমরা যদিও ফাউল করো নাই, তোমরা কিছুই করো না, কিন্তু তোমাদের জন্য ফুটবল খেলা নিষেধ। কিন্তু বললেন ওই দলের হয়ে খেলা নিষেধ, আমার দলে চলে আসলে কিন্তু তোমরা ভালো খেলো, আর চলে আসো এসে আমার জন্য ফুটবল খেলো। ফুটবল খুব ভালো খেলা, শরীর ভালো হয়, মন ভালো হয়, তাই না? এটা আমি মানতে রাজি না। এবং কেন এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিলে না, এর প্রথম এবং অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে বিএনপির যে মূল আদর্শিক ভিত্তি, সেই জায়গাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে। তারা জাতীয়তাবাদের ক্ষেত্রে দুই রকম চিন্তা করে। আওয়ামী লীগ বলে যে এটা বাঙালি জাতি, বিএনপি বলে না এটা বাংলাদেশি জাতি, এবং একটা ভৌগোলিক জাতীয়তাবাদ তাদের আদর্শের মধ্যে আছে। তারপরে মূলনীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস, এই জিনিসটা
আওয়ামী লীগ কখনো চিন্তা করে না, কিন্তু বিএনপি চিন্তা করে। ফলে এইসব জায়গাতে তো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা আদর্শিক পার্থক্য আছে, না হলে তো দুইটা দল একই রকম হতো। তারপরে অন্য জায়গায় যদি যান তাহলে দেখবেন যে বিএনপি অনেক বেশি লিবারেল এবং অনেক বেশি ওপেন ইনক্লুসিভ। আপনি বিএনপিতে যে কোনো জায়গা থেকে যোগ দিতে পারবেন, বিএনপি এটা নিয়ে চিন্তা করে না। বিএনপি মনে করে যে আপনি রাজনীতি করতে এসেছেন, রাজনীতি যেভাবে করে লোকে সেভাবে করবে, রাজনীতির ভালো মন্দ রাজনীতি দিয়ে ঠিক হবে। আপনি অতীতে কোন দল করেছেন বা এখান থেকে বিএনপি ছেড়ে কোন দলে যাবেন, এটা নিয়ে বিএনপি মাথা কামায় না। আমি কিন্তু বিএনপির কোনো সমর্থক না, এই জিনিসটা সবাই ভুল করে। আমি শুধু যৌক্তিক জায়গাতে কোন কোন জায়গাতে খুব সহজভাবে বলা যায় যে আওয়ামী লীগের বিএনপি এক জায়গাতে না আর কি। দুই রকমের দল, দুইটা দলের তৈরি হওয়ার প্রক্রিয়াও ভিন্ন, দুইটা দলের নেতৃত্বের যে প্রসেস সেটাও ভিন্ন, দুইটা দলের যে কাজের ক্ষেত্রে তাদের আচরণের ক্ষেত্রে সরকারের কাজ তো অনেক ক্ষেত্রে মিলবে। এখন ধরেন সরকার গরিবদেরকে ত্রাণ দেয়, তো সরকার তো আওয়ামী লীগ সরকারের মতোই ত্রাণ দিবে, এটা তো আওয়ামী লীগ আগের সরকারের মতোই ত্রাণ দিত। এরকম কিছু কিছু কাজ আছে সরকারের আচরণ আরেক সরকারের মতো হবে। তবে কোন জায়গাতে মানুষ চিন্তা করতে পারে, যেটা সাদিক কায়েম বলেছে, আমি এই জায়গাতে আমি মনে করি এটা ঠিক। সরকারের সমালোচনা করলে ধরে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা এটা শুরু হয়েছে, এটা কিন্তু সরকার করে না। আপনি দেখবেন সরকারের সাথে যুক্ত ব্যক্তি করেছেন তার ক্ষমতা কাজে লাগিয়ে। হুইপের নামে কি জানি বলেছিল সে, একটা কার্টুন ছেড়েছিল। এখন এই যে কার্টুন নিয়ে এই কাণ্ডটা তো আওয়ামী লীগ করেছিল, কার্টুনের কারণে মোশতাক এবং কিশোরকে আটকে ধরে রেখে। এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু একসময় বলেছেন লন্ডনে থাকা অবস্থা যে তিনি কার্টুন মাঝে মাঝে পোস্ট দিতেন, তিনি বলতেন যে আমার কার্টুন আপনারা সবাই করতে পারবেন, এখানে আপনার কোনো আপত্তি নেই। এইখানেই তো বিষয়টা। দলের বহু সদস্য আছেন, ওই যে বলে না যে তাওয়ার চেয়ে বালি গরম, সূর্যের চেয়ে বালি গরম, তো সূর্যের চেয়ে বালি গরম, এই সূর্যের চেয়ে বালি গরম লোকজন দলের 12টা বাজে। যদি সত্যই তারা মনে করেন যে তারা ভিন্ন শাসন উপহার দিবেন, তাহলে তাদের উচিত তাদের প্রধানমন্ত্রীকে ফলো করা, তাই না? যার যার দলের নেতাকে তো সে ফলো করবে। তাহলে তাদের প্রধানমন্ত্রী ছোট চেয়ারে বসে, তাদের প্রধানমন্ত্রী সাধারণ খাবার খায়। এখন আমি যে বললাম তাদের প্রধানমন্ত্রী, কেন বললাম? কারণ তারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে প্রধানমন্ত্রী তাদের না, প্রধানমন্ত্রী দেশের, প্রধানমন্ত্রী সবার। যাকে তিনি ধরে নিয়ে গেলেন, এই ছেলেটা, হাউ ইজ ইট শিওর যে এই ছেলেটা এই প্রধানমন্ত্রীকে ভোট দেয় নাই, অথবা এই ছেলেটা আগামী নির্বাচনে এই প্রধানমন্ত্রীকে ভোট দিবে না, অথবা এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা রাজনীতিতে আসবে না যে রাজনীতি বাংলাদেশকে উপকার করবে। উনি ধরে নিয়ে গেলেন কেন? উনি কাকে ফলো করলেন? এই দলের একজন নেতা ফলো করলেন আগের সরকারের যারা অত্যাচার করতো তাদেরকে। তাহলে তারা ফলো করলে তাদের লোক কি তো ফলো করা উচিত। কিন্তু তাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী দলের হয় না, মন্ত্রী দলের হয় না, দেশের হয়, সংসদটাও দেশের হয়। আপনি দল থেকে ভোট দিয়ে তাকে ওখানে পাঠিয়েছেন মানে এই না যে উনি দলের ভালো করার জন্য এখানে গিয়েছেন। উনি গেছেন সবার ভালো করার জন্য, এবং কোনো কারণে যদি সবার ভালো উনি করতে না পারেন তাহলেই তার ব্যর্থতা। উনি যখন সকলকে সমান চোখে দেখে সঠিক কাজটা করতে পারবেন, তখন উনি আসলে সকলের শ্রদ্ধা পাবেন। নিজের দলের লোক তো নিজের পিছনে তালি দেয়, সাদিক কায়েমকে তার নিজের লোকেরা তালি দেয় না। কিন্তু সে যদি এখন বিছানা বালিশ যখন বিলি করে, তখন যদি গিয়ে জিজ্ঞেস করে আপনি আমার ভোট দিছিলেন, তাইলে দিব এই বিছানাটার বালিশটা, আই এম শিওর সে ভবিষ্যতে তার এই লোকজন আর ভোট পাবে না। আমি তুষার ভাইয়ের কাছে আসবো। আমি তুষার ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে একটু জায়গায় দ্বিমত করি। এখন নাহিদ ইসলাম, আমি বক্তব্যটা শুনি নাই, কিন্তু আপনার যে স্টেটমেন্ট সেখান থেকে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে, তো এখানে আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠা বলতে আদর্শিক আওয়ামী লীগের যে আদর্শ সেটা ধারণ করে না। মানে আওয়ামী লীগ যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছে, হাসিনা যে উপাদানগুলোর মাধ্যমে সে ফেসিস্ট হয়ে উঠেছে, সেই একই উপাদানগুলো এখন বিএনপি প্র্যাকটিস করছে। মূলত ওইটাই আমার কাছে মনে হয়েছে সে বোঝাতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই আগের গুমের কালচারে ফিরে যাওয়ার জন্য এখন গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, এবং আবার হচ্ছে আপনার দেখতে পাচ্ছি আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা সেটাকে খর্ব করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং পৃথক সচিবালয়ের যে অধ্যাদেশ ছিল সেগুলোকে বাতিল করা, এবং এই সবকিছুই যে ফেসিবাদী কাঠামোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই এখন তারা আবার ফলো করছে, যার মাধ্যমে হাসিনা তো একদিনে ফেসিস্ট হয়ে ওঠে নাই। এবং এই কাজগুলো করতে কিন্তু হাসিনা অনেক সময় নিয়েছিল, কিন্তু বিএনপি শুরুতে এসে এইভাবে অধ্যাদেশগুলো বাতিল করে ফেসিবাদী কাঠামোকে আবার ফিরে নিয়ে আসবে, সেটা আমাদের সবার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি এখানে আমি একটু ডাকসুর দিকে, আপনি দিন, ডাকসু নিয়ে আমার কোনো মতামত নেই, ডাকসু নিয়ে আমার কোনো মতামতই নাই। আমি এটা শুধু আরেকটু বলি, এই যে মাঝখানে যে ইউনূস সাহেব বলে যে লোক ছিল, তার কথা ভুলে গেলে হবে সাদিক কায়েমের? এটা তো ভুললে হবে না। ইউনূস সাহেব তো সরাসরি শেখ হাসিনাকে অনুসরণ করলেন, আনিস আলমগীরকে বন্দী করলেন সমালোচনা করার জন্য, পান্নাকে বন্দী করলেন সমালোচনা করার জন্য, এবং এইখানে তো একটা কার্টুন আছে
মানে প্রমাণ হিসেবে। আনিস আলমগীররা কি অন্যায় করেছিলেন, পান্না কি অন্যায় করেছিল, তার তো কোনো প্রমাণও নাই। হাসিনাকে ফলো করেই যাচ্ছে, তাহলে কে করছে? আর যদি আমি বলি যে এই সরকার ইউনূস সাহেবকে ফলো করছে, তাহলে আবার ওনারা মানবেন না। ইউনূস সাহেবের অধ্যাদেশগুলো কেন মানতেছে না? ইউনূস সাহেবের অধ্যাদেশ মানলে আপনি ইউনূস সাহেবের ফলো করেন, কিন্তু এই আচরণ তো ইউনূস সাহেব করে গিয়েছে। ইউনূস সাহেব কত লোককে জেলখানায় পড়েছেন, এদের নামে কত পরিমাণ ভুয়া মামলা দেওয়া হয়েছে, কি পরিমাণ ভুয়া মামলা শুধু দেওয়াই হয় নাই, ভুয়া মামলাতে ভুয়া সাক্ষী, ভুয়া জিনিসপত্র সাজিয়ে জামিন অগ্রাহ্য করা হয়েছে, যেখানে জামিন হচ্ছে অধিকার। ফ্যাসিস্ট সিস্টেম যেটা বলা হচ্ছে, এই ফ্যাসিস্ট সিস্টেম আসলে একটা খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিসটা তো বন্ধ হইল না এই 18 মাসে, গত 18 মাসে। সমস্যা কি জানেন? সব দোষ হলো আওয়ামী লীগ আর বিএনপির। মাঝখান দিয়ে যে একটা লোক সুশীল হইয়া আমাদের এখানে এসে সুশীলত্ব কায়েম করে দিয়ে চলে গেল, এমনি সুশীল সাহেব যে এখন কোনো শব্দ করে না। সুশীল সাহেব এখন কোথায়? সুশীল সাহেব যে একটা চুক্তি করেছেন, এই চুক্তিটার ব্যাখ্যা দিয়েছেন। সুশীল সাহেবের অধ্যাদেশ পাশ করাইতে হবে। সুশীল সাহেবের চুক্তিটা বাতিল করার জন্য বলে না কেন বিরোধী দল? সুশীল সাহেবের চুক্তিটা বাতিল করতে বলে না কেন? আজকে যে সুশীল সাহেবের চুক্তির জন্য আমরা বাজারে সয়াবিন তেল নাই, সয়াবিন কোথেকে কিনতে হবে? আপনি বলেন তো, চুক্তিতে কোথায় লেখা আছে সয়াবিনটা কোথেকে আনতে হবে বাংলাদেশে? কোথা থেকে লেখা আছে ভুট্টা গম আনতে হবে? কিছুদিন পর তো মাছের খাবার আর মুরগির খাবার থাকবে না বাংলাদেশে। সুশীল সাহেব কোথায়? সুশীল সাহেবকে দেখি না কেন? সুশীল সাহেবের কথা সবাই ভুলে গেছে, কারণ সুশীল সাহেব ওয়াজ সার্ভিং দ্য পারপাস। ভোলে নাই কেউ, কিন্তু আসলে তার বক্তব্য আমরা শেখ পাওয়া যায় হাসিনার না। প্রকৃত ভাবশিষ্য যদি কেউ থেকে থাকে, ওনার বক্তব্য আমরা আগে শেখ হাসিনার প্রকৃত ভাবশিষ্য যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ফ্যাসিস্টের চেয়ে বেশি ফ্যাসিস্ট কেন জানেন? ওনার কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, রাজনীতি ছাড়াই উনি এরকম। ওনার যদি দল থাকতো তাহলে উনি কি করতেন? দল ছাড়াই উনি এগুলো করেছেন। এটা নিয়ে পরে হয়তো উনি এসালামকে কথা ফেরত বলতে আনলেন না কেন? আমি উনি এসালামকে ফেরত আনলেন না কেন? সে প্রশ্নের হয়তো উনি কখনো উনি একটা চোর ধরে আনলেন না কেন বিদেশ থেকে? উনি নিশ্চয়ই উনি সারাক্ষণ হয়তো ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ ধরে আনবেন। হয়তো কখনো উনি সেই প্রশ্নের উত্তরগুলো তিনি নিশ্চয়ই উনি দিবেন। কোনোদিন দিবেন না, উনি কোনোদিন দিবেন আমরা না। অপেক্ষায় থাকবো। উনি জীবনে আপনাকে সাক্ষাৎকার দিয়েছেন? জীবনে বাংলাদেশের কোনো বাংলাদেশের সাংবাদিক, নুরুল সংবাদ কবির আর গোলাম মাধ্যম- মুর্তজা ছাড়া উনি কারো কাছে সাক্ষাৎকার দিচ্ছেন? না, দেননি। উনি ইংলিশ ছাড়া কথা বলে, উনি বিদেশিরা ইংলিশে কথা বললে উনি ভালোবাসেন। আমাকে শেষ করতে হবে, শেষের দিকে চলে আসছে। আমি একটু ডাকসু নিয়ে কথা বলতে চাই। আমি এই দীর্ঘ সময়ে আপনি বেশ ব্যস্ততার মধ্যে কাজ করছেন, বেশ কিছু কাজও করেছেন আমরা জানি, তারপরেও সমালোচনা থাকেই, সমালোচনা থাকবেই। আমি সেই সমালোচনার একটু অংশ উল্লেখ করতে চাই। সম্প্রতি এক ছাত্রদল নেতা, যদিও তিনি তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের শিক্ষার্থীদের ক্লাস 12 এপ্রিল থেকে শুরু হলেও কেন হলের সিট পাবে না এ বিষয়ে কথা বলবেন না। সাদিক কায়েম এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ভালো খাবার, পড়ালেখার পরিবেশ, আবাসিক ও একাডেমিক সংকট নিয়ে কথা বলবেন না, অথচ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেলিকপ্টারে যে সারা দেশে ফাপড়বাজি করবে, কারণে অকারণে এখন আবার অনশন করবে। আপনি জানেন নিশ্চয়ই কে এটি আপনার বিরুদ্ধে ওকে, এবার একটু আপনার কাছে শুনতে চাই, আসলে এই সময়টাতে আপনার কাজ করলো কি বা এই অভিযোগগুলো কি? আচ্ছা, যিনি এই মন্তব্যটা করেছেন, আমি তার মন্তব্যের স্বাধীনতা দিতে চাই। ক্যাম্পাসের মধ্যে আমরা দায়িত্ব নেওয়ার পরে অসংখ্য শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে এবং অনেকে প্রশংসা করছে। আমরা মনে করি এই সমালোচনা, প্রশংসা, এই সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু কেউ আমার সমালোচনা করবে তাই বলে তাকে আমি তার মুখ বন্ধ করে দেবো, তার মত প্রকাশের স্বাধীনতা হরণ করব, সেটা আমরা কখনো করব না। তো আমার সহযোদ্ধা তানভীর বারী হামিম যেই কমেন্টটা করেছে, এখানে বলেছেন হচ্ছে সিটের সংকটের কথা। এই সিট সংকট নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছি আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতগুলো আমাদের মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে এটার যেন একটা স্থায়ী নীতিমালা হয়। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে গণরুম, গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যেভাবে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, সেই কালচারটা যেন আর না হোক, এবং আমরা দায়িত্ব নিয়ে সেটাকে একদম চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নিয়মিত শিক্ষার্থীরা যেন হলের মধ্যে থাকে এবং মেধার ভিত্তিতে যেন হলের মধ্যে সিট দেওয়া হয়, এবং প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত শিক্ষার্থীদের নিডস বেসিসে অনেক বেশি সিট দরকার তাদেরকে যেন সিট দেওয়া হয়, সেটা নিয়ে আমরা কথা বলেছি, আমাদের আবেদনপত্র দিয়েছি, প্রত্যেকটা হলের প্রভোস্টের সাথে কথা বলেছি। তো আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে 104 বছরে এই আবাসন সংকটটা কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে। এই আবাসন সংকট চাইলে অনেক আগে সলভ করা যেত। এর আগে অনেক সরকার এসেছে, বিশ্ববিদ্যালয় অনেক দায়িত্বশীল পর্যায়ে অনেকে ছিল, কিন্তু এই সমস্যাটাকে সলভ করে নাই। তো আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা বলেছি, এখন এই আবাসন সংকটটা একদিনে দূর করতে পারবো না আমরা। আবাসন সংকট দূর করার জন্য আমাকে হল নির্মাণের জন্য একটু সময় লাগবে। তা আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে
ছাত্রীদের জন্য 5টা, ছাত্রদের জন্য 5টা। একই সাথে চাইনা 1500 সিটের ছাত্রীদের জন্য একটা হল নির্মাণ করবে। তো এই হলগুলো আশা করছি আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে হলগুলো নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এই হলগুলো নির্মাণ কাজ শেষ হলে ইনশাল্লাহ ক্যাম্পাসের মধ্যে কোনো আবাসন সংকট থাকবে না। তো এই হল নির্মাণ যেন দ্রুত হয়, সেটার জন্য আমরা রেগুলার প্রশাসনের কাছে যাচ্ছি। এখন প্রশাসনে কারা আছে সেটা আপনাকে দেখতে হবে। আমরা ডাকসুর জায়গা থেকে আমরা তো কোনো ধরনের ডিসিশন মেকিং প্রসেস আমরা নাই। আমরা ছাত্রদের কথাগুলো যাই, ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রেশার ক্রিয়েট করি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটার জন্য এখানে সিন্ডিকেট আছে, সেটার জন্য ওনাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, সেটার জন্য প্রপোজ স্ট্যান্ডিং কমিটি আছে, প্রপোজদেরকে নিয়ে 18টা হলের কোনো মিটিংয়ে কিন্তু আমরা থাকি না, ওনারাই সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে সিদ্ধান্তগুলো আমরা জানতে পারি। তো এরকম অনেক অযৌক্তিক সিদ্ধান্ত নেয় যেটা ছাত্রদের জন্য অনেক বেশি সাফার করতে হয়। যেমন এখন যারা ফার্স্ট ইয়ারে আসছে 25-26 সেশনে, এখন পর্যন্ত তাদেরকে আমরা সিট হলে তুলতে পারি না। অনেকগুলো হলে কিন্তু সিট আছে, এবং এমনও হয়েছে কিছু হলে আপনার 2005-6 সেশন, 6-7 সেশন তাদেরকে এখন সিট দেওয়া হচ্ছে এই নতুন সরকার আসার পরে। তারা আবার চাচ্ছে সেই আগের মতো করে আদুবাইদেরকে হলে রেখে আবার সেই আগের ফেসিবাদী স্ট্রাকচারটাকে ফিরিয়ে নিয়ে আসতে। তো সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানিয়েছি, এবং যে সমস্ত হলে এরকম তোলার কথা শিক্ষার্থীরা এটা প্রটেস্ট করেছে, আমরাও কথা বলেছি যেন এই ধরনের যারা আপনি বলছেন যে আগের যারা আছে তারা এটি কি আসলে সত্যি? আপনি যদি বলছেন যে আগের যারা আছে তারা এখন সিট চাচ্ছে হ্যাঁ, তারা ওই সময় ক্লাস করতে পারে না, বিভিন্ন ধরনের তাদের যুক্তিকতা আছে, হতে পারে ফেসিবাদী আমলে তারা ভিকটিম ছিল, তাই বলে তাদেরকে হলে সিট দিয়ে এখন 5-6 সেশন, 6-7 সেশনের শিক্ষার্থীদেরকে হলে রাখতে হবে, এই ধরনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত নতুন প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন পুরোটা কিন্তু বিএনপি পন্থী, এখানে সাদা দল। সেটা আপনার প্রপোজ স্ট্যান্ডিং কমিটি দেখেন, সেটা যদি আপনার হচ্ছে এখানকার যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, তারপর হচ্ছে এখানকার সিন্ডিকেট পুরোটাই। তো এখন ওনারা শিক্ষার্থীদের বাইরে সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে দায়টা আসে ডাকসুর উপর। কিন্তু ডাকসুর জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করছি, আমরা কথাগুলো বলছি, এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হলের প্রপোজের সাথে দেখা করেছি, এবং আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা হলের সিটের অ্যালটমেন্টের নোটিশ যেন দেওয়া হয়, এবং এটা আমরা বলেছিলাম সর্বোচ্চ 25 তারিখ, এই 25 তারিখের মধ্যে যেন শিক্ষার্থীদেরকে হলের মধ্যে সিট দেওয়া হয়, এবং যাদের ছাত্রত্ব শেষ, যাদের মাস্টার্সের রেজাল্ট হয়ে গেছে তারা যেন প্রত্যেকে তাদের হলের সিট যেন তাদের ক্যান্সেল করা হয়, এবং পুরোটা একটা অটোমেশন ব্যবস্থা করা, একটা নীতিমালা প্রণয়ন করা, কারা হলে থাকবে আর তারা হলে থাকবে না। আমাদের পার্শ্ববর্তী বুয়েটের মধ্যে সেই নীতিমালা আছে, প্রথম বর্ষের থেকে শিক্ষার্থীরা দেখতে পাই কে কোন রুমে থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে দেখা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু হলে আছে, তো ঢাকা ইউনিভার্সিটি কেন এটা আমরা করবো না? তো সেই ওয়েবসাইটের মডেল আমরা উপস্থাপন করেছি, কিন্তু তারা এটাকে দীর্ঘসূত্রতা করছে, বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে যাচ্ছি, শিক্ষার্থীদের কথাগুলো বলছি, ইনশাআল্লাহ এটা আদায় করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যত অসহযোগিতা করুক। এবং আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে প্রায় 7 মাস হচ্ছে। বলছেন যে অসহযোগিতা করছে, আপনারা সহযোগিতা পাচ্ছেন না প্রশাসনের কাছ থেকে? হ্যাঁ, পুরোটা সময় জুড়ে আমাদেরকে অসহযোগিতা। আমরা যে আজকে 7 মাস, কারণ তারা চায় না, 104 বছর এখানে অসংখ্য সিন্ডিকেট তৈরি হয়েছে, তো আমরা তো সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিচ্ছি, শিক্ষার্থীদের কথাগুলো বলছি, এবং শিক্ষার্থীরা যেই স্বপ্নের ক্যাম্পাস হিসাবে তারা দেখে, সেই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণের জন্য আমরা কাজ করছি। তো এই প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করছে। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা অনাবাসী শিক্ষার্থী, প্রায় আমাদের অর্ধেক শিক্ষার্থী অনাবাসী, অনেক কষ্ট করে তাদের আসতে হয়। তো যে পরিবহনগুলো আছে, রিসেন্টলি একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, তো অ্যাক্সিডেন্টে প্রায় 11 জন শিক্ষার্থী আহত হয়েছে, এবং এই যে বাসগুলো, অনেকগুলো বাস আছে ফিটনেসবিহীন। তো আমরা 11 বার এর আগে 11 বার দাবি জানিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছি, এই বাসগুলো যেন পরিবর্তন করা হয়, ডিপোগুলো যেন পরিবর্তন করা হয়, শুধুমাত্র এখন একটা ডিপো থেকে নিয়ে আসা হয়, এখানে একটা সিন্ডিকেট আছে। তো আমরা বলেছিলাম আরো 3-4টা ডিপোর থেকে আমরা যেন নতুন নতুন বাসগুলো নিয়ে আসতে পারি। তো প্রশাসন বলে যে দেখতেছি, দেখবো, করবো, এইটা বলে বারবার এটা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে তারা ফেলেছে। এবং যখন আমরা এই শিক্ষার্থীরা আহত হয়েছে, আমরা সাথে সাথে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের খোঁজখবর নেয়, সবকিছু করেছি, কিন্তু প্রশাসনের জায়গা থেকে যেভাবে এটা তদারকি করা দরকার আলটিমেটলি সেটা দেখিনি। তখন আমরা আবার যখন প্রশাসনের কাছে গেলাম, তারা বলেছে ঠিক আছে এটা করবে। তা আমরা দেখতে চাই, সময় দিয়েছে, এর মধ্যে না হলে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন গড়ে তুলবো। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের অনাবাসী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারে বাস সার্ভিস চালু করা। এই শনিবারে বাস সার্ভিসের জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি সন্ধ্যাকালীন এবং শনিবারে 4.5 কোটি টাকা ইউজিসি থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে ফান্ড দিবে না, তো ফান্ডের সঙ্গে তখন আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, আমাদের ফান্ডটা দিয়ে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এই যে আমরা প্রথম সন্ধ্যাকালীন অনেক প্রেশার ক্রিয়েট করে চালু করলাম, এখন শনিবারের বাস সার্ভিসটা এখন পর্যন্ত আমরা চালু করতে পারি না, কিন্তু ফান্ড আছে, টাকা আছে, তারা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে দেখাচ্ছে। আমাদের যে সেন্ট্রাল ফিল্ড সেটার পরিবর্তন করার জন্য, আমূল পরিবর্তন করার জন্য আমরা
2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছি, বিশ্ববিদ্যালয় দিতে পারে না, আমরা নিয়ে আসছি। সেটা এখন কমিটি বিভিন্ন ধরনের হচ্ছে পরিকল্পনা, এই বেড়াজালে এই কাজগুলোকে আমাদের কাজগুলো করতে দিচ্ছে না। আমরা ওইখানে একটা ছাত্রীদের জন্য 60 লক্ষ টাকা খরচ করে একটা আমাদের ছাত্রীদের জন্য একটা জিমনেশিয়াম করেছে, আধুনিক জিমনেশিয়াম। সেই জিমনেশিয়াম আমরা ইলেকট্রিসিটি এখন পর্যন্ত কানেক্ট করতে পারি নাই, বিভিন্ন ধরনের তাদেরকে জটিলতা আমাদেরকে দেখানো হচ্ছে। পরবর্তীতে অনেক প্রেশার ক্রিয়েট করে এখন ইলেকট্রিসিটি কানেক্ট করা হয়েছে। যেটা সেন্ট্রাল মসজিদ আছে বিশ্ববিদ্যালয়ে, সারা দেশ থেকে মানুষরা নামাজ পড়তে এখানে আসে। সেন্ট্রাল মসজিদের 65 বছরে মসজিদে কোনো ধরনের সংস্কার হয় নাই। তো আমরা প্রশাসনকে বলেছি, তারা বলতেছে তাদের ফান্ডের সংকট। পরবর্তীতে আমরা নিজেরাই ফান্ড ম্যানেজ করলাম, ফান্ড ম্যানেজ করে প্রায় 3.5 কোটি টাকার এটা কাজ করলাম। কাজ করার পরে এসি থেকে শুরু করে সব কাজ করা হলো। এরপর বলা হলো 1 মাসের মধ্যে এসিতে ইলেকট্রিসিটি স্থাপন করা হবে, কিন্তু আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, তারা এখন পর্যন্ত এটা করে নাই। এখন নতুনভাবে আমাদের একটা হিসাব ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে প্রায় 32 লাখ টাকা লাগবে। এই 32 লাখ টাকা আসলো কোত্থেকে? এইভাবে অদ্ভুত কিছু হচ্ছে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের তারা আমাদের সামনে অসহযোগিতা এবং বিভিন্ন ধরনের তারা বাজেট আমাদের সামনে উপস্থাপন করে পুরো কাজগুলোকে অসুবিধা করছে। কিন্তু এরপরও আমরা চাইলে প্রশাসনের এই যে আমাদের অসহযোগিতা, এই অসহযোগিতার কথা বলে আমরা কাজ না করে বসে থাকতে পারতাম, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। আমরা প্রতিনিয়ত আমরা আমাদের যারা অ্যালামনাই আছে, রিসোর্স আছে, তাদেরকে কানেক্ট করে আমরা শিক্ষার্থীদের সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের দেওয়া প্রত্যেকটা ম্যান্ডেট ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো এবং সে আলোকে আমরা আরো অনেকগুলো কাজ করছি। আমরা শিক্ষার্থীর কাছে নিয়মিত জবাবদিহি করছি। আমরা 4 মাস পূর্তি উপলক্ষে আমরা কি কি কাজ করেছি সেটা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। আমরা একটা বুকলেট বের করেছি। ক্যাম্পাসের নিরাপত্তা কেমন? আমি খুব শেষের দিকে চলে আসছি। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা বহিরাগত প্রবেশ এবং হচ্ছে এখানে ক্যাম্পাসে মাদক থেকে শুরু করে ক্যাম্পাসে যে ভবঘুরে আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করেছি। আমাদের একটা টিম, প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে আমরা কাজ করেছি এবং ওই সময়ে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই কাজগুলোকে এই কাজ বন্ধ করার জন্য এবং এইগুলোকে বিভিন্নভাবে মিসকোড করা হয়েছে এবং কিছু জায়গায় আমাদের একজন কার্যনির্বাহী সদস্য কিছু আচরণ করেছেন, সেটাকে আমরা নিন্দা জানিয়েছি। এটা উচিত না কোনোভাবে হাতে তোলা, আইন হাতে তুলে নেওয়া, সেটা আমরা তখন তাকে আমরা ডেকে সতর্ক করেছি। কিন্তু ওভারঅল যে কাজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে আমরা বলেছিলাম, প্রক্টোরিয়াল টিমকে বারবার বলেছি, কিন্তু তারা এই কাজগুলো ঠিকমতো করার প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে তাদের সাথে নিয়ে আমরা এগুলো করেছি যেন নিরাপত্তা এনশিওর করা যায়, ক্যাম্পাসের বহিরাগত মাদক এবং ভবঘুরে নিয়ন্ত্রণ করা যায়। কারণ ক্যাম্পাসে পার্শ্ববর্তী এই যে শহীদ উদ্যানে আমরা আমাদের সহযোদ্ধা সাম্যকে হারিয়েছি, তাকে খুন করা হয়েছে। তো এই ধরনের যেন হত্যাকাণ্ডগুলো না হয় এবং ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে পারে, সেটার জন্য আমরা কাজ করেছি। কিন্তু এই কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আমাদেরকে প্রতিবন্ধকতা বাধা দেওয়া হয়েছে এবং এই কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা এখন আবার সবাইকে সাথে নিয়ে, সকল স্টেক হোল্ডারের সাথে নিয়ে নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আবার কাজ শুরু করছি। আপনার